শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়েছেন টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকি এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে তাকে যুক্ত করে দেবো আপনাদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে এখনও পর্যন্ত সবগুলো পত্রিকা এসে পৌঁছায়নি, ফলে আমরা ডিজিটাল ডিভাইস থেকে আপনাদেরকে পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। শুরুতে আমরা যে পত্রিকাটি সংবাদ শিরোনাম জানিয়ে থাকি সেটি দিয়ে আজকেও শুরু করছি। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি একটি সংবাদ, সরকারি কর্মচারীদের তদন্ত ছাড়া শাস্তি নয়, উপদেষ্টা পরিষদের বৈঠক, অধ্যাদেশ সংশোধন প্রস্তাব অনুমোদন, নারী কর্মকর্তা কর্মচারীর অভিযোগ তদন্তে নারী রাখতে হবে কমিটিতে। দর্শক, আমরা দেখছিলাম যে কর্মচারীদের আপত্তির মুখে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ, যেখানে আমরা দেখেছিলাম যে আসলে এই সরকারি চাকরিদেরকে এমনিতেই আসলে জবাবদিহিতা আনার মধ্যে খুব কঠিন হয়ে যায়। তাদেরকে আসলে আমরা দেখছি যে কোনো ব্যাপারে তাদের কাছে তথ্য চাইতে গেলে নানানভাবে, বিশেষ করে যারা সাংবাদিক রয়েছেন, যারা সংবাদ সংগ্রহের কাজ করেন, তারা আসলে তথ্য সংগ্রহ করতে গিয়ে কী পরিমাণ ভোগান্তিতে ভোগেন। এরপরও যে তথ্য কমিশন আইন রয়েছে, বেশ কিছু আইন রয়েছে, সেই এরপরেও কিন্তু আমরা দেখি যে তাদের সাথে কথা বলতে গেলে তারা কিন্তু খুব বেশি গড়িমসি করে। অন্যদিকে এখন যে তাদের আসলে এই যে যেটি অধ্যাদেশ জারি হয়েছে যে তদন্ত ছাড়া শাস্তি নয়, এটি অবশ্যই একটি ভালো বিষয়, কিন্তু একটি বিষয় হচ্ছে যে সেখানে এটিও মাথায় রাখতে হবে যে যাতে করে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা যাতে জবাবদিহির বাইরে না চলে যায়, তারাও যাতে আসলে জনগণের, যেহেতু প্রজাতন্ত্রে তারা চাকরি করেন, সেইখানে তারাও যাতে জবাবদিহির আওতায় থাকে, সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমরা দেখছিলাম বিস্কুট পোকার পেটে টাকা ঠিকাধারে স্কুল ফিডিং কর্মসূচি, এই কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের তথ্য মিলেছে আইএমডির প্রতিবেদনে। 2010 সালে শুরু হয় এই কর্মসূচি, চলে 12 বছর। এটি দুর্নীতির সংবাদ। আমরা দেখছি প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হবে না, প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্বে না, ঐকমত্য কমিশনের সংলাপ, বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী সংসদ নির্বাচন করবে, হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে রাখতে মত, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, তদবিরে আটকে যাচ্ছে পুলিশের পদোন্নতি। এরপরে গুমে কোনো সেনা সদস্য জড়িত থাকলে ব্যবস্থা, সেনা সদরের সংবাদ সম্মেলন, নতুন টেলিকম নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ। দর্শক, আমরা দেখছিলাম যে গতকালকে একেবারে জরুরি সংবাদ সম্মেলন ডেকে বিএনপি কিন্তু এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অর্থাৎ এই যে অন্তর্বর্তী সরকারের যেই টেলিকম নীতিমালা, সেই নীতিমালার বিরুদ্ধে বিএনপির বেশ কিছু উদ্বেগের কথা জানিয়েছে। সেখানে তারা যেটি জানিয়েছে যে এই যে যারা স্টেক হোল্ডার রয়েছেন, যারা জড়িত রয়েছেন, সবার সাথে আলোচনা না করে হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া এটি সমীচীন হয়নি। ফলে তারা কিন্তু বলছে যে আসলে এই সিদ্ধান্তকে আবারও ভেবে দেখতে, এবং একই সাথে নির্বাচনের যে বিষয়গুলো রয়েছে, নির্বাচনের আগে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া আসলে কতটুকু যৌক্তিক, সেই বিষয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে কথা বলা হয়েছে। এখানে স্পষ্ট করেই বলা হয়েছে যে বেশ কিছু বড় কোম্পানি রয়েছে, সেই সব কোম্পানিগুলোকে সুবিধা দিতেই আসলে এই কাজ করা হয়েছে, যদিও এর সুফল আসলে জনগণ পাবে না, এবং একই সাথে যারা ছোট গ্রাহক রয়েছে, এসএমই পর্যায়ে যারা কাজ করে থাকেন, তারাও কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হবে। ফলে এই সিদ্ধান্ত থেকে কিন্তু সরকারকে সরে আসবার জন্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। অপরাধের হটস্পট মুরাদনগর, এবার মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যা। দর্শক, আমরা দেখছিলাম যে মুরাদনগরে ধর্ষণের ঘটনার পরেই আরেকটি আলোচিত ঘটনা ঘটে গেল। সেখানে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার আসলে একটি ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি ঘটনা কিন্তু কুমিল্লার মুরাদনগরে, সেটি কিন্তু আবার আমরা দেখলাম যে ঘটে গেল, এবং সেটি নিয়ে কিন্তু অনেকেই ধিক্কার জানাচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে। ইসরায়েলি হামলায় নিহত 118। আমরা দেখছি যে ফিলিস্তিনের গাজা জুড়ে ইসরায়েলের যে হামলা, সেই হামলায় বৃহস্পতিবার সেখানেও কিন্তু 118 জনের মতো মানুষ মারা গিয়েছে। আমরা দেখছিলাম যখন ইরান ইসরায়েলে হামলা করছিল, সেখানে কিন্তু তারা মানবিক বিভিন্ন দিক তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন এআই দিয়েও কিন্তু তারা যে মানবিক যে বিষয়গুলো, সেগুলো ফুটিয়ে তোলানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু একেবারেই আমরা দেখছি যে ফিলিস্তিনের গাজায় যারা এখন পর্যন্ত অনাহারে মরছে, ধুঁকছে, সেই জায়গায় একেবারে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে, এবং গতকালকেও সেখানে 118 জন মানুষকে হত্যা করা হচ্ছে। আসলে সেটি আসলে কে বা কারা দেখবেন, কারা নিয়ন্ত্রণ করে, সেটি কিন্তু একটি বড় ব্যাপার। দর্শক, এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে নিশ্চয়ই যারা জাতিসংঘ সহ অন্য জায়গায় আমরা দেখেছিলাম যে তারা কিন্তু বারবারই এই বিষয়গুলো নিয়ে কথা বলে আসছেন, কিন্তু ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু, তার কিন্তু আসলে তিনি কিন্তু একেবারে নির্বিচারে যে হামলা, সেই হামলা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম।
রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করছে, আমরা সেটি জানাচ্ছি। গণপিটুনিতে হত্যা, শেষ কোথায়? প্রয়োজন শক্ত পদক্ষেপ, দৃষ্টান্তমূলক শাস্তির। নূর খান। মুরাদনগরে এবার পিটিয়ে কুপিয়ে মা ও 2 সন্তানকে হত্যা, বিভিন্ন সংগঠনের নিন্দা, উদ্বেগ। পাটগ্রামে থানায় হামলায় ভাঙচুর ও পুলিশ সহ আহত 30। দর্শক, আমি দেখছিলাম যে মব ভায়োলেন্স নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছিল দেশে, যে মব সৃষ্টি করে এই পিটিয়ে হত্যা করার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু বাংলাদেশে এই যে বিশেষ করে সরকার পতনের পরে অহরহ ঘটছে। সেই ঘটনা নিয়ে সরকার থেকে সবাই আসলে সতর্ক থাকলেও কিন্তু এই ঘটনা কিন্তু আমরা দেখছি, কিন্তু এই ঘটনা কিন্তু ঘটছে। উপদেষ্টা পরিষদের বৈঠক, সরকারি চাকরি অধ্যাদেশে সংশোধনী আনলো সরকার। এনবিআর নিয়ে কঠোর অবস্থানে সরকার, আরও 5 কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান করবে দুদক। বিব্রত সমঝোতায় যুক্ত থাকায় ব্যবসায়ী নেতারা। নিচে রাজনীতির সংবাদ। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, নাহিদ। সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে রিজভী। দর্শক, আমরা দেখছিলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির সাথে অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, জামায়াত এবং এনসিপি, এছাড়া আসলে এই 3টি দলই মূলত আলোচনার মধ্যে রয়েছে। এবং এই 3টি দলের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে ঐক্যমত্যের জায়গা থেকে কিন্তু অনেক বেশি ফারাক সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে যার যে অবস্থান, সেই অবস্থান থেকে কিন্তু সবাই যার যার অবস্থানে শক্ত অবস্থানে রয়েছে। এর ফলে আসলে এই ঐক্যমত্যে পৌঁছানো কতটুকু সম্ভব হবে, এবং জুলাই নাগাদ, আগামী বছরের জুলাই নাগাদ যেই সনদ ঘোষণা করার কথা রয়েছে, সেই আসলে জুলাই সনদ আসলে কতটুকু বাস্তবায়ন করা যাবে, সেটি নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতে যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য যে অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন, আমাদের সাথে আজকে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন সাংবাদিক এবং উপস্থাপক হাবিবুর রহমান পলাশ। হাবিবুর রহমান পলাশ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি আপনাকে। আমরা একেবারে শেষ যে সংবাদটি দেখছিলাম যে ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলো, সেখানে আমরা দেখছি যে প্রতিনিয়ত শুরুর দিকে বেশ কিছু বিষয়ে আসলে সবাই একমত পোষণ করলেও এখন কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে দ্বিমত রয়েছে, বিশেষ করে বিএনপি, এনসিপি এবং জামায়াতের মধ্যে আমরা দেখছিলাম। এবং এখন কিন্তু পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতাকর্মীরা। আমরা দেখছি যে জামায়াতের নেতাকর্মীরা সেদিন কিন্তু বলেছিলেন যে আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপিট ওপিট। এটি নিয়ে আবার বিএনপি থেকেও কিন্তু পাল্টা জবাব দেওয়া হয়েছে যে আসলে যারা আসলে দেশের ঐক্য চায় না, তারাই কিন্তু আসলে এই ধরনের কথাবার্তা বলছে, সংস্কার চায় না। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির মধ্যে আসলে বাংলাদেশে যে একটি বলা হচ্ছিল যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে, সবাই একটু ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করছে, এবং অন্তর্বর্তী সরকার তাদের যে লক্ষ্যমাত্রা বলছে যে আসলে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটি নির্বাচন দিবে, সেই জায়গা থেকে আসলে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে কিনা রাজনৈতিক পরিবেশ, এবং এই যে জুলাই সনদ তৈরি করা এবং সংস্কার কমিশনের যে বৈঠকগুলো অনুষ্ঠিত, সেটি আসলে কতটুকু সার্থকতা পাবে বলে মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। আপনার পঠিত সংবাদ শিরোনামগুলো শুনছিলাম। আপনি যে তথ্যগুলো আপনার দর্শকদেরকে দিচ্ছিলেন, এশিয়ান টেলিভিশনের দর্শকদেরকে দিচ্ছিলেন, সে থেকে যে নিউজটি আপনি কাজ করেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, নির্বাচন বিশেষজ্ঞ অথবা নির্বাচন নিয়ে বাংলাদেশে যিনি কাজ করেন, ডক্টর বদিউল আলম মজুমদার, তার নেতৃত্বে একটি ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সেই কমিশনটি গঠন করেছেন, এবং এই কমিশনের অধীনে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো বেশ কয়েকটি বৈঠকে মিলিত হয়েছে, এবং ধারাবাহিকভাবে এই বৈঠকটি আরো চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না একটা গঠনমূলক জায়গায় কমিশন যেতে পারে। এরই মধ্যেই বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে দলগুলো বৈঠকে কি ধরনের মতামত দিচ্ছেন বা দিয়েছেন, সেগুলো তারা নিজেরাই উপস্থাপন করেন। কমিশন থেকেও কিছু তথ্য উপাত্ত দেওয়া হয়। সে আলোকে আমরা কিছুটা বুঝতে পারছি যে ঐক্যমত্য কমিশনের বৈঠকটি আসলে কোন অবস্থায় গিয়ে পৌঁছেছে। এরই মধ্যে আপনি জেনেছেন যে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা সবগুলো বিষয় যদি আমরা একমত হই, তাহলে আর ঐক্যমত কমিশনের বৈঠকের প্রয়োজন কি। আর আপনি যেটি তথ্য দিয়ে বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত ব্যক্ত করেছেন, আসলেই তাই। আমরা যেটি দেখছি, মোরালি একটি জায়গায় এই মুহূর্তে ঐক্যমতে যেতে পারছে না, সেটি হচ্ছে 2 মেয়াদে প্রধানমন্ত্রী হবেন, থাকবেন। এটি ঐক্যমত্য কমিশনের বৈঠকে দলগুলো মোটামুটি একমত হয়েছে, এটা নিয়ে বেশ দ্বিমত নেই। কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতার খর্ব করা বা প্রধানমন্ত্রীর ক্ষমতায় কিছু রাশ টেনে ধরা,
সেই জায়গায় কয়েকটি রাজনৈতিক দল এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের বৈঠকে একমত হচ্ছে না। তারা এই জায়গাটাতে চাচ্ছেন না যে প্রধানমন্ত্রীর ক্ষমতায় কোনো ধরনের কম বেশি করা হোক। অর্থাৎ বিদায়ী প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি যেই ধরনের ক্ষমতা উপভোগ করেছেন, যে ধরনের পাওয়ার এক্সারসাইজ করেছেন প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তার পরের যিনি প্রধানমন্ত্রী হবেন বা সেই জায়গায় সেই পাওয়ারটি তারা অ্যাক্সেস করবেন, এইরকম একটি মতামত কিছু রাজনৈতিক দল বা 2-3টি রাজনৈতিক দল, যতটুকু আমাদের কাছে তথ্য আছে, তারা এই বিষয়টিতে ঐক্যমত করছে না। এছাড়া মোটামুটি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর মধ্যে ঐক্যমত হয়েছে বলেই আমাদের ধারণা, কারণ যেহেতু আলোচনার প্রসঙ্গটা এখন প্রধানমন্ত্রীর ক্ষমতার বিষয়টা নিয়ে আছে। তো যেটি বলা যায় যে দেখেন, রাজনৈতিক দলগুলো হয়তো সবগুলো বিষয়ে ঐক্যমত পোষণ করবে না, এটাই বাস্তবতা। কারণ সবাইকে আপনি এক টেবিলে বসিয়ে আপনি যে মতামত ব্যক্ত করেছেন সেটার উপরে তারা মতামত দিবেন, সেটা আসলে কখনোই কাম্য হতে পারে না বা এমনটি হওয়ার সম্ভাবনাও নেই। কিন্তু বিষয়টি হচ্ছে যে যিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, অতীতের প্রধানমন্ত্রী তার ক্ষমতায়নে, তার একক ক্ষমতার মধ্য দিয়ে বাংলাদেশের যে দুর্বৃত্ত পরায়ণতা বা একক ক্ষমতার যে দম্ভ, সেটি কিন্তু মানুষ দেখেছে, এবং যার মাধ্যমে বাংলাদেশ যে কল্যাণ রাষ্ট্র গঠিত হতে পারত, একচেটিয়া একজন প্রধানমন্ত্রীর হাতে সকল ক্ষমতা থাকার কারণেই কিন্তু সেটি সম্ভব হয়নি, বরং যার মধ্য দিয়ে মানুষ নানানভাবে নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতায় খর্ব হবে কি হবে না, রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিবেন, ঐক্যমত্য কমিশন তার উপরে বেসিস করে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই সিদ্ধান্তে যাওয়ার আগে ক্ষমতা এই মুহূর্তে ঐক্যমত্য কমিশন একটি সংস্কার করবেন। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তারা এই জায়গাটাতে ঐক্যমত পোষণ করবেন, কিন্তু পরবর্তীতে পার্লামেন্টে যদি এইগুলো অ্যামেন্ডমেন্ট দেওয়া না হয়, তাহলে পরিস্থিতি কোন দিকে দাঁড়াবে। সেক্ষেত্রে প্রথমত হচ্ছে যে রাজনৈতিক কমিটমেন্ট এবং দেশের মানুষের প্রতি একটি কমিটমেন্ট থাকা উচিত, যে আপনি যখন প্রধানমন্ত্রী হবেন, আপনার সকল কাজ, সকল কর্মকাণ্ড হবে জনগণের কল্যাণে, জনমুখী কল্যাণে। আপনি ক্ষমতা গ্রহণ করার মধ্য দিয়ে কখনোই আপনি দানবে পরিণত হবেন না, আপনি মানব হবেন। মানব সৃষ্ট সকল গুণ হবে, রাগ, বিরাগ, ক্ষোভের বশবর্তী ঊর্ধ্বে উঠে আপনি রাষ্ট্রের ক্ষমতা পালন করবেন, জনগণের পক্ষে কাজ করবেন। জিনিসটি আসলে এটি সবার আমাদেরই প্রত্যাশা। সেটি আসলে আমরা যে আর একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু আমাদের সময় একেবারেই কম, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে কুমিল্লায় ধর্ষণের রেশ না কাটতে কাটতে আরও একটি ঘটনা ঘটলো। সেখানে মা, মেয়ে এবং ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে মাদকের অভিযোগ দিয়ে। এই যে ঘটনা শুধু কুমিল্লার মুরাদনগরে নয়, এর আগেও আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গায়। এর আগে গাজীপুরে একটি ফ্যাক্টরিতে একজনকে ধরে চুরির অভিযোগে ফ্যাক্টরির ভিতরে নিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। সেই ঘটনাও 2-1 দিন আগেই সম্প্রতি ঘটে যাওয়া, এরকম ঘটনার বেশ কয়েকটি ঘটনা আমরা দেখছি যে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রিন্ট অনলাইন মিডিয়ার মধ্যে সেই সব সংবাদ এসেছে। এই দেখলাম যে আমরা এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই ধরনের ঘটনা, মব সৃষ্টি করে মানুষকে পিটানোর ঘটনা, আমরা দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করার ঘটনা, এই ঘটনাগুলো কেন বাড়ছে, আসলে এগুলোর সমাধান কি হতে পারে বলে একেবারে ছোটো করে জানতে চাইব আপনার কাছে। প্রথমত হচ্ছে যে আপনি যেটা বললেন যে এই সরকার দায়িত্ব গ্রহণের পরেই মবের ঘটনা বেড়েছে, এই কথাটা আপনি সঠিক বলতে পারছেন বলে মনে হয়নি। কারণ মবের ঘটনা বিদায়ী সরকারের আমলে সূচনা হয়েছিল এবং বড় বড় মবের ঘটনা ঘটেছিল। আদালতে মাহমুদুর রহমানের উপরে হামলা হয়েছিল, দৈনিক সংগ্রাম সম্পাদকের উপরে, তার অফিস কক্ষে গিয়ে তার উপরে হামলা হয়েছিল। এরকম অসংখ্য মবের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে মবের ঘটনা আছে। আপনার কাছে যেটি বিষয় যে অতীতে যদি আপনি মূল্যায়ন করেন, বিগত সরকারের আমলে মবের ঘটনা যখন ঘটেছে, আপনি যেরকম প্রকাশ্যে এই মুহূর্তে সমালোচনা করতে পারলেন যে এই সরকারের আমলে মবের ঘটনা বাড়ছে, কিন্তু বিদায়ী সরকারের আমলে আমরা দেখছিলাম যে কোনো গণমাধ্যম তো দূরের কথা, কোনো গণমাধ্যম কর্মী বা সিনিয়র সাংবাদিক অথবা কোনো মানবাধিকার কর্মী বিগত সরকারের আমলে মবের ঘটনার বিরুদ্ধে তারা কথা বলতে পারেননি। কিন্তু এই মুহূর্তে আমরা অ্যানালাইসিস করে দেখছি যে মবের কখনোই কাম্য নয়, মব দমন করা হবে। মবের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন মন্ত্রণালয় এবং সরকার চরম হুঁশিয়ারি দিয়েছেন।
কোনোভাবেই মব কাম্য নয়। মবের সঙ্গে যারা জড়িত আছেন আপনি দেখেছেন, এর মধ্যেই অনেকে গ্রেপ্তার হয়েছে। সরকার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। মবের বিরুদ্ধে যাদের নাম উঠে আসে, যে সমস্ত রাজনৈতিক দলগুলো, তারাও অ্যাকশন নিচ্ছেন। মব কখনোই কাম্য হতে পারে না। যে সমস্ত ঘটনা ঘটে গেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দোষীরা যদি আইনের আওতায় দ্রুত এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তখন এটি কমবে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, এই মব এই মুহূর্তে যেটি বাড়ছে, দ্রুত নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক দল বা জনগণের প্রতি কমিটেড সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু এই মবের ঘটা অনেকটা কমে আসবে। দুইটি পয়েন্ট বলতে চাই। প্রথমত হচ্ছে, এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারকে মবের ঘটনায় কঠিন হতে হবে, এবং যারা মব সৃষ্টি করেছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, এবং একটি নির্বাচন দিয়ে শক্তিশালী একটি রাজনৈতিক দলকে জনগণের কমিটেডের আওতায় ক্ষমতায় আনতে হবে। তাহলেই এই যে মানবতা বিরোধী অপরাধের মতো এই যে জঘন্য অপরাধগুলো ঘটছে সেটি নির্মূল করা সম্ভব হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন হাবিবুর রহমান পলাশ, সাংবাদিক এবং উপস্থাপক। কথা হচ্ছিল সমসাময়িক বিষয় নিয়ে পত্র পত্রিকাগুলোর মধ্যে থেকে। আমরা পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। হাতে রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা একটি ছবি দেখছি যেখানে একেবারে আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় একজনকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের দিকে। জাতিসংঘের বিশেষ দূত গাজায় হিরোশিমার চেয়ে 6 গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে শক্তের ভক্ত নরমের জম বলতে যেই কথাটি রয়েছে, সেখানে আমরা দেখছি ইরান এবং ইসরায়েলের মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন কিন্তু ইসরায়েল একেবারে জুবুথুবু হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে তাদের যেই রাগ ক্ষোভ, সেই ক্ষোভের প্রকাশ মনে হচ্ছে যে আসলে তারা গাজায় গিয়ে আসলে প্রকাশ করছে। সেখানে তাদের যে মুসলমানদের বিরুদ্ধে তাদের যে যুদ্ধ, সেই যুদ্ধের কিন্তু আমরা দেখছিলাম যে এই যে গাজায়, সেটি কিন্তু মাঝখানে আমরা দেখছিলাম কিছুটা কম হলেও এখন কিন্তু তারা আবার পুনরায় সেই হামলা অব্যাহত রেখেছে। এবং সেখানে কিন্তু হিরোশিমায় যেই বোমা ফেলানো হয়েছিল এর চেয়ে বেশি শক্তিশালী বোমা কিন্তু সেখানে ফেলা হয়েছে, এবং সেই হামলায় ঘটনায় কিন্তু গতকালকে 118 থেকে 20 জনের মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আসলে সবার আসলে এগিয়ে আসা উচিত জাতিসংঘ থেকে সবার, যাতে এই বিষয়ে দ্রুত সমাধান হয়। IMF-এর ঋণের শর্ত পূরণ, সঞ্চয়পত্র থেকে মুখ সরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। চাংখারপুল হত্যাকাণ্ডের অভিযোগপত্র ভয়াবহ চিত্র, শুয়ে হাঁটু গেড়ে গুলি চালায় পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অজয় ঘোষের রাইফেল কনস্টেবল সুজনকে দিয়ে গুলির নির্দেশ দেন রমনা জোনের সাবেক এডিসি। অভিযোগ গঠন বিষয়ে আদেশ 14 জুলাই। সেনা সদরের প্রেস ব্রিফিং, গুমের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা। টেলিকম খাত প্রসঙ্গে মির্জা ফখরুল একতরফা নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক, রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় সীমা আরোপ একমত। সে পর্যায়ে জানাবো বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে, ফেব্রুয়ারি ঘিরেই বিএনপির প্রস্তুতি, শঙ্কা থাকলেও ভোটের এই টাইমলাইন ধরেই এগোনোর নির্দেশনা। সরকারি অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, জব্দের আগে ব্যাংক খালি, স্থাবর সম্পত্তি অক্ষত। কবরের মতোই বন্দিশালা, হাসপাতাল যখন ভয়ঙ্কর টর্চার সেল, গুমের সে অন্ধকার অধ্যায়। সেনা সদর দপ্তরের সংবাদ সম্মেলন, গুমে জড়িত প্রমাণ হলে কঠোর ব্যবস্থা সেনা সদরের বিরুদ্ধে। এবার পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা মুরাদনগরে, থানায় হামলা ভাঙচুর, ছিনিয়ে নেওয়া হলে সদরদপ্তর 2 আসামি, পুলিশ সহ আহত 25। 2 ইস্যুতে একমত দলগুলো, রাষ্ট্রপতির ক্ষমার বিধান পরিবর্তন ও বিভাগে হাইকোর্ট বেঞ্চ। সেনা অভিযানে KNA কমান্ডার সহ নিহত 2। স্থানীয় সরকার নির্বাচনেও EVM বাদ। কলেজের সামনেই মাথায় ঘাড়ে কোপ পরীক্ষার্থীর, বেপরোয়া ছিনতাইকারীরা। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। আমরা দেখলাম যে আসলে স্থানীয় সরকার যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখলাম যে আগের যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে সেখানে কিন্তু EVM এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়ে গেছে। সেই EVM নিয়ে অনেকের অনাস্থা ছিল। এবার কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে ব্যালট পেপারের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে, এবং সেটি সংসদ নির্বাচন এবং স্থানীয় সংসদ নির্বাচনেও সেখানে কিন্তু সবাই একমত পোষণ করছে। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ অনুষ্ঠানে। আগামীকালকে দেখা হবে একই জায়গায়, একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।